হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই লেকচারটি সংখ্যা পদ্ধতির দ্বিতীয় লেকচার। এই পার্টে আমরা যা কিছু শিখব। প্রথমে আমরা দেখব যে আসলে সংখ্যা কি এবং অঙ্ক কি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, বেস কি এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নির্ণয় শিখব আমরা। প্রথমে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে সংখ্যা। সংখ্যা হচ্ছে একটি উপাদান। সংখ্যা কি? এটা একটা উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ এবং পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। যেমন আমাদেরকে যদি বলা হয় যে আমার হাতে 12টি কলম আছে, কলম, তাহলে এই 12টি কলম দ্বারা কি বোঝাচ্ছে? 12টি কলম দ্বারা বোঝাচ্ছে যে এখানে গণনা বোঝাচ্ছে। এটা দ্বারা কি বোঝাচ্ছে? গণনা। এরকম আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমার কাছে 5 কেজি 5 কেজি পানি আছে, তাহলে এটার দ্বারা কি বোঝাচ্ছে? এটার দ্বারা হচ্ছে একটা পরিমাণ বোঝাচ্ছে। তো এইরকম আমরা যখন কোনো কিছু গণনা বা পরিমাণ বা পরিমাপ করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করব সেগুলোই হচ্ছে সংখ্যা। যেমন 5, এখানে 5টা যেহেতু একটা পরিমাণ বা কোনো কিছু পরিমাপ করার জন্য, পানি পরিমাপ করার জন্য ব্যবহার করছি 5, এজন্য আমরা 5টাকে বলতে পারি এটা হচ্ছে একটা সংখ্যা। এটা একটা সংখ্যা। আবার এখানে যেমন আমরা 12টি কলমের কথা বলেছি, সুতরাং এখানে 12 বিষয়টা হচ্ছে একটা সংখ্যা। এটা একটা সংখ্যা। তো এইরকম আমরা যা কিছু গণনা, পরিমাণ এবং পরিমাপ করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করব সেগুলোকেই আমরা বলবো সংখ্যা। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে অঙ্ক। আমরা যেমন একটু আগেই দেখলাম যে এই 12টি কলম। এই 12টি কলম যখন আমরা বলবো তখন এখানে কিন্তু দুইটা জিনিসকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। যেমন একটা 1, একটা হচ্ছে 2। তাহলে এই 12টি কলম, এই সংখ্যাটা 12, এটা হচ্ছে একটা সংখ্যা, বা 12 হচ্ছে একটা সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা এখানে দুইটা আলাদা আলাদা প্রতীক দিয়ে তৈরি। কি কি? একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 1। যেহেতু দুইটা আলাদা আলাদা প্রতীক দিয়ে তৈরি, সুতরাং এই এই ক্ষুদ্রতম, এই সংখ্যা গঠনের ক্ষুদ্রতম একক যেটা, সেটা হচ্ছে 2 এবং 1, এবং এগুলোকে আমরা বলি অঙ্ক। এইরকম আমাদের মোট অঙ্কের সংখ্যা, আমরা যদি যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, এই সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্কের সংখ্যা হচ্ছে 10টি। যেমন 0 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এই টোটাল 10টা অঙ্ক আছে। আবার যদি আমি একটা সংখ্যার কথা চিন্তা করে ধরলাম যে 5530, এটা একটা সংখ্যা। কিন্তু এখানে কতগুলো অঙ্ক আছে? তাহলে আমরা তখন বলবো যে এখানে হচ্ছে অঙ্কের সংখ্যা 1, 2, 3, 4। তাহলে এটা টোটাল 4টা অঙ্ক আছে। সংখ্যা পদ্ধতি হচ্ছে যে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন, প্রতীক বা অঙ্ক, বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন, প্রতীক বা অঙ্ক ব্যবহার করে কোনো সংখ্যা গণনা, কোনো সংখ্যাকে যদি আমরা গণনা বা প্রকাশ করতে পারি, তাহলে সেই পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। তো এখানে আমরা কি কি ব্যবহার করতে পারি? নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করতে পারি। যেমন রোমানরা যে চিহ্নগুলো ব্যবহার করতো, যেমন এরকম হচ্ছে রোমান সংখ্যা। এইগুলো হচ্ছে রোমান চিহ্ন, বা রোমানীয়রা এই চিহ্ন ব্যবহার করতো, যেমন ভি, এটা হচ্ছে রোমান সংখ্যা। আবার আমরা বিভিন্ন ধরনের প্রতীক বা অঙ্ক ব্যবহার করতে পারি, যেমন 0, 1, 2, 3, এগুলো প্রত্যেকটা এক একটা করে প্রতীক বা অঙ্ক। আবার যেমন প্রাচীনকালে মানুষরা চিহ্ন বা প্রতীক হিসেবে কি কোনো পাথরকে রেখে দিত। ধরো এখানে একটা পাথর আছে, 2টা পাথর, 3টা পাথর, এগুলো হচ্ছে এক একটা করে চিহ্ন বা প্রতীক। তাদের বোঝার সুবিধার্থে তারা সেই কাজগুলো করত। আবার মানুষের হাতের যেমন আঙ্গুল 10টা আছে, তো 10টা আঙ্গুলকে যদি আমি 10টা চিহ্ন আমি হিসাব করে বা 10টা চিহ্ন চিন্তা করি, তাহলে সেক্ষেত্রেও আমি গণনা করতে পারবো। তো এই ধরনের আমরা যে পদ্ধতিতে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন বা প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা গণনা অথবা প্রকাশ করতে পারি, সেই পদ্ধতিগুলোকে বলা হয় নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। সাধারণত সংখ্যা পদ্ধতিকে উপস্থাপনা বা প্রকাশ পদ্ধতির উপর ভিত্তি করে এটাকে 2 ভাগে ভাগ করা যায়। কি কি? 1 নম্বর হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল। তাহলে প্রথমে আমরা দেখব যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি
আর একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা বুঝতেই পারতেছি যে নন পজিশনাল কথাটার অর্থই হচ্ছে পজিশনের উপর নির্ভর করে না, আর পজিশনাল মানে হচ্ছে পজিশনের উপর নির্ভর করবে। পজিশন মানে কি? পজিশন মানে হচ্ছে অবস্থান। তো যেহেতু নন পজিশনাল অর্থাৎ এটা কোনো তার অবস্থানের উপর নির্ভর করে না, এই সংখ্যাটা যতগুলো অঙ্ক আমরা ব্যবহার করব সেগুলো তার কোনো অবস্থানের উপর অঙ্ক বা চিহ্ন ব্যবহার করব সেগুলো কোনো তার অবস্থানের উপর নির্ভর করবে না। এই জন্য এই সংখ্যাগুলোকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং যে সংখ্যাগুলো তাদের তাদের ভ্যালু বা তাদের যে সংখ্যাগুলোর মান নির্ভর করবে তাদের পজিশন বা অবস্থার উপর, যে তার মানটা কত হবে, সেই সংখ্যা পদ্ধতিকে আমরা বলবো পজিশনাল নাম্বার সিস্টেম। এবার আমরা দেখব আসলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে সমষ্টিগত সংখ্যা পদ্ধতি বলা হয়, এবং কেন বলা হয় সেটা আমরা একটু পরেই দেখব। যেমন আমি যদি রোমান সংখ্যার কথা চিন্তা করি, যেমন রোমান সংখ্যায় যদি আমি এটা লিখি, তার মানে এখানে একটা করে, যেমন আমরা স্বাভাবিকভাবে আই যদি লিখি, রোমান সংখ্যার ক্ষেত্রে একটা আই মানে হচ্ছে এটা দ্বারা ওয়ানকে নির্দেশ করে। তো এখানে তিনটা লিখছি যেহেতু, তাহলে 1 1 1 অর্থাৎ 3, এটা টোটালটা দ্বারা কত বোঝাচ্ছে? 3 বোঝাচ্ছে, ঠিক আছে। এবং ধর ভি কে যদি আমি চিন্তা করি, তাহলে এটা দ্বারা বোঝায় 5। তো একটা 1 যদি থাকে তাহলে এখানে সেক্ষেত্রে একটা 1 বলতে আমরা একটা আইকেই বুঝি, আবার শুধু 5 বলতে আমরা ভিকেই বুঝি। এখন যদি এরকম হয় যে আই ভি, তাহলে এটার মান কত হবে? যেমন ভির স্থানটা যদি আমি চেঞ্জ করি, ভির মান হচ্ছে এই জায়গায়ও 5 আর আই এর মান হচ্ছে এই জায়গায় 1। এখন যদি আমি মনে করি যে ভিটাকে আই এর জায়গায় নিয়ে যাব সামনে এবং আইটাকে পরে নিয়ে আসলাম, কি হলো এক্ষেত্রে? দেখো তো আই এর মান কি পরিবর্তন হয়েছে? আই এর মান 1 1ই থাকবে সারা জীবন। এবং ভি এর মান কত আছে? ভি এর মান এখানে ছিল 5, এখানেও ভি এর মান 5ই থাকবে। যেহেতু তাদের অবস্থান চেঞ্জ করার পরেও এর মানটা পরিবর্তন হইল না, এজন্য এই ধরনের সংখ্যা পদ্ধতিগুলোকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। চলো আরেকটা উদাহরণ দেখি। আমরা যদি এক্স এক্স দ্বারা চিন্তা করি অথবা এক্স এক্স ভি, তো এক্ষেত্রে যদি আমি এই ভি এর কথা চিন্তা করি, তাহলে এক্ষেত্রে ভি এর মান কত? 5। এক্স মানে কত? 10। এই এক্স মানে কত? 10। এখানে কি তার পজিশনের উপর ডিপেন্ড করতেছে যে তাদের মানগুলো চেঞ্জ হবে কিনা, সেটা আমরা কিভাবে বুঝবো? যে এটাকে যদি এবার তার পজিশনটা চেঞ্জ করায় বসাই, যেমন প্রথমের এক্সটা ঠিক রাখলাম, এই ভিটাকে এবার মাঝখানে নিয়ে আসলাম এবং এই এক্সটাকে পরে নিয়ে আসলাম, তাহলে এবার দেখো তো প্রথম এই এক্সটার মান কত? এক্স এর মান 10ই আছে। ভি এর মান কত? ভি এর মান 5 আছে। এক্স এর মান কত? এক্স এর মান 10ই আছে। সুতরাং এখানে যেহেতু এদের মানগুলো, প্রত্যেকটা অঙ্কের মান, প্রত্যেকটা প্রত্যেকটা প্রতীকের স্থানের ভ্যালুগুলো, প্রত্যেকটা প্রতীকের যেহেতু কোনো স্থানের নির্দিষ্ট কোনো ভ্যালু নেই এবং এদের নিজস্ব একটা মান আছে, এই জন্য এই ধরনের সংখ্যা পদ্ধতিগুলোকে বলা হয় সমষ্টিগত সংখ্যা পদ্ধতি। এবং আমরা যখন হিসাব করি এগুলোকে একসাথে যোগ করে করে হিসাব করি, যেমন এখানে 3টা আই মানে হচ্ছে 3, তাহলে এটাকে আমরা এজন্য কি বলতেছি? সমষ্টিগত সংখ্যা পদ্ধতি, একসাথে হিসাব করা যাবে। এরপর আমরা দেখব যে এরপর আমরা দেখব যে পজিশনাল নাম্বার সিস্টেম। যেমন আমরা যদি ডেসিমেল কোনো একটা নাম্বার সিস্টেমের কথা, কোনো একটা সংখ্যার কথা চিন্তা করি, যেমন 5 3 2, তো এক্ষেত্রে এই 2 এর স্থানের যে ভ্যালু বা 2 এর স্থানের যে মান, সেটা কিন্তু 2 এর সাথে কত গুণ আছে? 1 গুণ আছে। এটা আমরা খুব ছোটতেও পড়ে আসছি। স্থানীয় মান তোমরা হয়তো জানো যে স্থানীয় মান বের করা শিখছো মনে হয়। যেমন আমরা এইভাবে লিখতাম যে 5 3 2, এই সংখ্যাটাকে, এটার স্থানীয় মান হচ্ছে, এটা এককের ঘরে আছে, সুতরাং এখানে আমরা কি লিখতাম? 2 × 1 = 2। এখানে দশকের ঘরে আছে, তাহলে এটাকে ক্ষেত্রে আমরা কি লিখতাম? 3 × 10। দশকের ঘরে থাকা মানে কি? 10 গুণ আছে, তার মানে 30। এবং এটা শতকের ঘরে আছে, সুতরাং আমরা কি লিখতাম? 5 ×
500, তার মানে 500। এভাবে আবার কি করতাম, যোগ করতাম, যোগ করলে আবার পুনরায় আগের সংখ্যাটাই পাইতাম। এখানে এটা যেহেতু একটা নির্দিষ্ট স্থানের মান আছে, যেমন এই প্রথম এই দিকের একদম শুরুতে ডান দিকের যে স্থানটা আছে, এই স্থানের মান সব সময় 1, এখানে কে বসে বসুক সব সময় তার সাথে 1 গুণ থাকবে। তারপর যদি আমি আরেকটা স্থানের কথা চিন্তা করি, যেমন যদি এই 3-র এই জায়গায় এই স্থানের কথা চিন্তা করি, তাহলে এই স্থানের মান হচ্ছে সবসময় 10 গুণ থাকবে। এর পরের এই দিকে যত যাবে সবগুলো আস্তে আস্তে 10 গুণ করে বাড়বে, অর্থাৎ এই স্থানের সাথে সবসময় 100 গুণ থাকবে। এখন আমি যদি এই 2 এর জায়গায় যদি অন্য কাউকে বসাইতাম, ধরলাম যে 2 এর জায়গায় আমি 3 কে বসাইতাম, 2 এর জায়গায় এটা না লিখে আমি 3 কে বসাইতাম, তাহলে অবশ্যই 3 এর সাথে 100 গুণ থাকতো, 3 এর সাথে 1 গুণ থাকতো। তো যেহেতু সবসময় এখানে যেই বসুক না কেন তার সাথে 1 গুণ থাকবে, এখানে এই জায়গায় যেই বসুক না কেন তার সাথে 10 গুণ থাকবে, এই শতকের ঘরে যে অঙ্কেই বসুক না কেন তার সাথে 100 গুণ থাকবে, এবং এদের একটা নির্দিষ্ট স্থানের মান আছে। আমি চাইলেই এদেরকে পরিবর্তন, এই 2 কে 3 এর জায়গায় নিয়ে আসলে মানটা আমি একই বানাইতে পারবো না। যেমন আমি যদি এবার এই সেম 532টাকে আমি একটু আলাদা করে লিখি, 523 লিখি, অর্থাৎ আগে ছিল 3টা মাঝখানে, এখন আমি 2টাকে মাঝখানে নিয়ে আসছি। তো এক্ষেত্রে দেখো তো, আগের 2টার এই স্থানের ভ্যালু ছিল 2 ইন্টু 1, 2 ইন্টু 1, কিন্তু এখানকার যে 2টা আছে এই 2টার ক্ষেত্রে স্থানের ভ্যালু কত, 2 ইন্টু 10। সুতরাং এই দুইটা কি একই হইল, এখানকার 2 মানে হচ্ছে 2, এখানকার 2 মানে হচ্ছে এখানকার সাথে 10 গুণ আছে, অর্থাৎ 20। সুতরাং এই দুটা যেহেতু তাদের তাদের স্থানের মানের উপর ডিপেন্ড করতেছে তাদের ভ্যালুটা কত হবে, এই জন্য এই ধরনের সংখ্যা পদ্ধতিগুলোকে বলা হয় পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি। অবস্থানগত আমরা কেন বলতেছি, অবস্থানগত কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এটা তাদের অবস্থানের উপর নির্ভর করবে, এই সংখ্যা পদ্ধতিটা তাদের অবস্থানের উপর নির্ভর করবে যে এর মানটা কত হবে। চলো আরেকটা বিষয় দেখা যাক, যেমন ধরা যাক আই আই আই, এটা হচ্ছে একটা রোমান সংখ্যা। এখানে এই আই অর্থাৎ 1, এই আই মানেও হচ্ছে 1, এই আই মানেও হচ্ছে 1। কিন্তু যদি আমি ডেসিমেল সংখ্যায় ধরলাম যে একটা সংখ্যা আছে 555, তাহলে এই 5 মানে কত, এই 5 মানে হচ্ছে 5, এই 5 মানে হচ্ছে 50, এবং এই 5 মানে হচ্ছে 500। কেন? কারণ এটার সাথে 100 গুণ থাকে সবসময়, এটার সাথে 10 গুণ থাকে, এবং এটার সাথে 1 গুণ থাকে। আমি যদি এবার এই 5কে এই 5-এর জায়গায় নিয়ে আসি, তাহলে এই 5-এর মান কিন্তু আর 5 থাকবে না, তখন কত হবে, এই 5-এর মানটা পরিবর্তন হয়ে 50 হয়ে যাবে। অর্থাৎ যেহেতু এই সংখ্যা পদ্ধতিতে তাদের অবস্থানের উপর ডিপেন্ড করতেছে তাদের মানটা কত হবে, এই জন্য এই সংখ্যা পদ্ধতিগুলোকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম। আর এখানে কিন্তু আমি যদি যে কোনো আইকে যে কোনো জায়গায় নিয়ে যাই, সবসময় আই মানে এখানে ওই 1কেই বুঝাবে, এবং এদের যোগফল যা হবে তাই হচ্ছে এর মান, সবসময় 3। তুমি কোন আইকে কোথায় নিয়ে যাও এর মানটা 3 আছে। কিন্তু এখানে 5কে নিয়ে যাওয়া সত্ত্বেও যদি আমি 5কে আমি মনে করলাম যে দ্বিতীয় 5টাকে আমি প্রথম 5-এর জায়গায় নিয়ে আসছি, তবু মনে হওয়ার কথা যে 5 5 5, মানে সংখ্যাটা তো একই আছে, আগেও 555 ছিল, এখনো 555 আছে। কিন্তু আসলে কি, যে দ্বিতীয়টা 5কে যেহেতু আমি প্রথম 5টাকে দ্বিতীয় 5-এর কাছে নিয়ে আসছি, এই দ্বিতীয় 5-এর জায়গার যে ভ্যালুটা, দ্বিতীয় 5-এর মানটা তখন চেঞ্জ হয়ে গেছে। যদিও পুরা সংখ্যাটার মান চেঞ্জ হয়নি, কিন্তু দ্বিতীয় 5-এর মানটা চেঞ্জ হয়েছে, কারণ এখানে যখন 5টা ছিল, এই জায়গায় যখন 5টা ছিল তখন ছিল তার মান 5, এই জায়গায় যখন ওই 5টাকে আমি এই জায়গায় নিয়ে আসছি তখন তার মান হয়ে গেছে 50। এজন্য এই ধরনের সংখ্যা পদ্ধতিগুলোকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম। এবার আমরা যা দেখব সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে আমরা সেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক সংখ্যাকে বুঝি। যেমন
আমি মনে করলাম যে একটা সংখ্যা পদ্ধতিতে মোট প্রতীক হচ্ছে, ধরলাম যে একটা সংখ্যা পদ্ধতিতে মোট প্রতীক হচ্ছে 9টা, মোট প্রতীক হচ্ছে 2টা আছে, মোট প্রতীক 2টা, কি কি? 0 এবং 1 আছে। তো যদি মোট প্রতীক যেহেতু 2টা, সুতরাং আমি বলতে পারি যে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, বা বেস হচ্ছে, এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। আবার যদি মনে করি যে কোনো সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা পদ্ধতি আছে যেখানে মোট প্রতীক বা মোট প্রতীক সংখ্যা হচ্ছে, মোট প্রতীক যদি 3টা থাকতো, অর্থাৎ ধরলাম যে 0, 1, 2, তাহলে আমরা সেই সংখ্যা পদ্ধতির বেস কত বলতাম? সেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট প্রতীক যেহেতু 3টা, সুতরাং তার বেস হবে 3। এইরকম আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করি, পৃথিবীতে অসংখ্য সংখ্যা পদ্ধতি তৈরি করা যায়, কিন্তু আমরা যেগুলো ব্যবহার করি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা পদ্ধতি হচ্ছে 4টা। একটা হচ্ছে বাইনারি, তাহলে একটা কি বাইনারি, 2 নম্বর হচ্ছে অক্টাল, 3 নম্বর হচ্ছে ডেসিমেল, এবং 4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমেল। এই 4টা সংখ্যা পদ্ধতি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর মূল কারণ হচ্ছে এই 4টা সংখ্যা পদ্ধতিই হচ্ছে কম্পিউটার থেকে শুরু করে সব জায়গায় ব্যবহার করা যায়, এবং এই 4টা সংখ্যা পদ্ধতিকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম বা পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল, এর মূল কারণ হচ্ছে এই 4টা সংখ্যা পদ্ধতিতে এদের সংখ্যাগুলোর মান নির্ভর করে তাদের অবস্থানের উপর। তাহলে দেখা যাক, এখানে আমাদের মোট টোটাল 4টা সংখ্যা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি। 1 নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, যেমন এখানে হচ্ছে একটা বাইনারি সংখ্যা পদ্ধতি, তারপর অক্টাল সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল। তাহলে আমরা যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির 2টা প্রতীক ব্যবহার করি, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1, এজন্য বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা এটার বেসকে 2 ধরে নিই। এর মূল কারণ হচ্ছে এখানে ব্যবহৃত মোট প্রতীক সংখ্যা হচ্ছে 2টা। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ টোটাল অঙ্কের সংখ্যা হচ্ছে, ব্যবহৃত অঙ্কের সংখ্যা হচ্ছে 8টা, এই জন্য এটার বেস হচ্ছে 8। ডেসিমেল মানে হচ্ছে 10, অক্টাল মানে হচ্ছে 8, অক্ট বা বাইনারি কথাটার অর্থ হচ্ছে বাই মানে হচ্ছে 2, যেহেতু এজন্য আমরা এটাকে বলি 2 বেস বা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আবার হেক্সা কথাটাকে যদি আমরা চিন্তা করি, হেক্সা হচ্ছে 6 এবং ডেসিমেল মানে হচ্ছে 10, তাহলে টোটাল আমরা যদি চিন্তা করি 10 হচ্ছে 16, এজন্য হেক্সাডেসিমেল হচ্ছে 16। অর্থাৎ এখানে টোটাল ব্যবহৃত বা মোট ব্যবহৃত প্রতীক সংখ্যা হচ্ছে 16টি, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এবং এ থেকে শুরু করে এফ পর্যন্ত। টোটাল যেহেতু এখানে ব্যবহৃত মোট প্রতীক সংখ্যা হচ্ছে 16টি, এজন্য আমরা বলবো যে এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। এবং এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই সংখ্যা পদ্ধতিতে পরবর্তী যে অঙ্কগুলো আছে, পরবর্তী যে প্রতীকগুলো আছে, যেমন এ, বি, সি, ডি, এগুলো ব্যবহার না করে যদি এখানে 10, 11, 12, 13 এগুলো ব্যবহার করতো, 14, 15ও তো ব্যবহার করতে পারতো, কিন্তু আসলে এখানে 10, 11, 12, 13, 14, 15 এগুলো কেন ব্যবহার করা হইল না? চলুন দেখি যে আসলে এখানে এই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 10 এর পরিবর্তে কেন এ ব্যবহার করা হচ্ছে, 11 এর পরিবর্তে হচ্ছে বি ব্যবহার করা হচ্ছে, 12 এর পরিবর্তে হচ্ছে সি ব্যবহার করা হচ্ছে, এবং এগুলো কেন, এবং 10 ব্যবহার করলে কি সমস্যা হতো, 11 ব্যবহার করলে কি সমস্যা হতো, 12 ব্যবহার করলে কি সমস্যা হতো? আমরা যেহেতু এই 10 বলতে আমরা এখানে 2টা আলাদা আলাদা ডিজিটকে আমরা 2টা আলাদা আলাদা অঙ্ক চিন্তা করে ফেলি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। আমরা যখনই দেখি যে 10 চলে আসছে, তখন আমরা ডেসিমেলের মতো করে 2টা ডিজিটের কথা চিন্তা করি, 1 এবং 0। কিন্তু হেক্সাডেসিমেলে যেহেতু 16টা প্রতীক ব্যবহার করা হয়, 16টি প্রতীক বা সিম্বল মানে চিহ্ন বা প্রতীক মানে হচ্ছে একটা সমষ্টিগত বিষয়। যেমন
11টাকে যদি আমি প্রতীক হিসেবে চিন্তা করি 11, তাহলে এটা পুরাটা মিলে একটা সিম্বল, একটা চিহ্নকে আমরা বুঝতে হবে আমাদেরকে। এখানে দুটো আলাদা আলাদা ডিজিট ধরা যাবে না। এবং আমরা যদি অনুরূপভাবে 10 এর কথা চিন্তা করি, এটাকে যদি প্রতীক হিসেবে চিন্তা করি তাহলে এটা একটা। আবার যদি এটাকে আমি সংখ্যা হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু এখানে দুইটা অঙ্ক আছে 1 0। তা আমাদেরকে কি হিসেবে চিন্তা করতে হবে? প্রতীক। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু এটাকে ডিজিট হিসেবে চিন্তা করে ফেলি, এই সমস্যাটা এটা যাতে হেক্সাডেসিমেলের সাথে ডেসিমেলের সংখ্যাগুলোর সাথে গুলায় না যায়, এই প্রবলেমটা সমাধান করার জন্যই হচ্ছে এ কে 10কে এ দ্বারা প্রকাশ করা হয়, 11কে বি দ্বারা। এবং এ বলতে কি একটাই মাত্র প্রতীক, বি মানে একটা মাত্র প্রতীক, সি মানে একটাই প্রতীক। এরকম হচ্ছে 15 মানে কি এফ, অর্থাৎ একটাই প্রতীক। তো এখানে পুরোটা মিলে যেহেতু একটা প্রতীককে প্রকাশ করতে হবে, এজন্য এগুলোকে এ বি সি ডি ই এফ দ্বারা প্রকাশ করা হয়। বলা হয় যে একটা সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 12। তাহলে এই সংখ্যা পদ্ধতিতে কতগুলো অঙ্ক থাকবে? তাহলে 0 থেকে 9 পর্যন্ত এখানে টোটাল অঙ্ক হচ্ছে 10টা। 0 থেকে 9 পর্যন্ত টোটাল অঙ্ক হচ্ছে 10টা। এবং 10 11, তাহলে 10 আর 11 মিলে হচ্ছে 2টা, তাহলে টোটাল 12টা, অর্থাৎ 0 থেকে 9 এবং 10 11। তো এখানে 10কে যেহেতু আমি যদি কখন এটাকে একটা ডিজিটের কথা চিন্তা না করে ফেলি, তখন আমরা যেহেতু ডেসিমেল দেখেই অভ্যস্ত, তখন আমাদের মাথায় হঠাৎ করে চিন্তা চলে আসবে যে 1 একটা ডিজিট, 0 একটা ডিজিট, তখন কিন্তু এটা ডেসিমেল হয়ে যাবে। কিন্তু আমাদেরকে কি করতে হবে? এটা একটা মাত্র প্রতীক হিসেবেই চিন্তা করতে হবে। একটা প্রতীক হিসেবে চিন্তা করার জন্য যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা 10কে এ লিখবো, 11কে তখন কত দ্বারা প্রকাশ করব? বি দ্বারা প্রকাশ করব। তো যদি কোনো সংখ্যা পদ্ধতি বেস 12 হয়, তাহলে সেখানে অঙ্কের সংখ্যা 0 থেকে 9 এবং এ বি এগুলো থাকবে। আবার যদি এমন বলা হয় যে কোনো সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 3, তাহলে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক কয়টা হবে? ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সংখ্যা হবে 3টা। টোটাল কি কি? 0 1 2, মোট অঙ্কের সংখ্যা হবে 3টা। চলো তাহলে দেখা যাক যে প্রতিটা সংখ্যা পদ্ধতি আসলে কিভাবে গঠিত হয়। প্রথমে আমরা দেখব যে ডেসিমেল সংখ্যাগুলো আসলে কিভাবে গঠিত হচ্ছে। যেমন আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে টোটাল বা মোট অঙ্কের সংখ্যা জানি 0 থেকে 9 পর্যন্ত, মোট হচ্ছে 10টা। তো এই সংখ্যাগুলোকে যদি আমরা এখানে যদি একবার রিপিট করি এভাবে 0 থেকে 9 পর্যন্ত লিখে ফেলি, আবার যদি 0 থেকে 9 পর্যন্ত, আবার 0 থেকে 9 পর্যন্ত। এখন যে বিষয়টা আমরা যদি একটু লক্ষ্য করি, যে যদি প্রতিটা আমাদের যেহেতু সংখ্যা গঠন করতে হবে, সংখ্যা গঠন করা মানে হচ্ছে এখানে আলাদা আলাদা প্রতীক দিয়ে যাতে চলে আসে, আলাদা আলাদা প্রতীক আসে। এবং আলাদা আলাদা প্রতীক দ্বারা কি বোঝা যাবে? আলাদা আলাদা সংখ্যা প্রকাশ করবে। যেমন এখানে যদি আমি 0 বসাই প্রতিটার সামনে, 0 বসাইলে তাহলে কিন্তু যদি আমি প্রতিটার সামনে একটা করে 0 বসাই দেই, তাহলে কিন্তু আবার পুনরায় আগের অঙ্ক বা আগের সংখ্যাগুলো পেয়ে গেলাম। তো 0 1 2 3 4 এগুলোই পাবো। কিন্তু সংখ্যা তো ওগুলো পাইলে তো আমাদের কোনো লাভ হবে না, কারণ আমাদের সংখ্যা বলতে আমাদেরকে কি করতে হবে? যে এখানে আলাদা আলাদা কোনো কিছু তৈরি করতে হবে। যেহেতু আমাকে আলাদা কিছু তৈরি করতে হবে, এজন্য এখানে কি করতে হবে? যে এর পরবর্তী যে সংখ্যাটা ছিল 1, এটাকে আমরা প্রতিটার সামনে বসাই দিব 1। সবার সামনে যদি 1 বসাই দেই, তাহলে এরকম 10 11 12 13 14 এভাবে গঠিত হলো। এবার যেহেতু সবগুলোর সামনে একবার রিপিট করছি 0 থেকে 9 পর্যন্ত এবং এগুলো সবগুলোর সামনেই 1 বসায় দেওয়া শেষ হইলো, এবার কত বসাবো? তাহলে তার পরবর্তী যে অঙ্কটা আছে বা সংখ্যাটা আছে সেটা পরবর্তী সবগুলোর সামনে আবার বসাবো। কত বসাবো? 2 বসাবো। সবগুলোর সামনে হচ্ছে 2 বসাবো। এইভাবে প্রতিটি সংখ্যা পদ্ধতি এভাবেই গঠিত হয়। কিন্তু আমরা যদি পরবর্তী সংখ্যা পদ্ধতিগুলোর ক্ষেত্রে চিন্তা, এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতির গঠন। পরবর্তী সংখ্যা পদ্ধতিগুলোর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যেমন বাইনারি সংখ্যাগুলো যদি চিন্তা করি, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সংখ্যা কয়টি? 0 আর 1। তাহলে আমরা কি করব? 0 1কে হচ্ছে একবার রিপিট করে ফেলি 0 1, আবার রিপিট করি 0 1, আবার রিপিট করি 0 1, আবার 0 1। এভাবে যদি আমরা কয়েকবার রিপিট করে ফেলি এবং দেখো আমি যদি এগুলোর সামনে 0 বসাই দিই, প্রথম যে অঙ্কটা এটাকে যদি বসাই দিই, এগুলো হচ্ছে একবার করে রিপিট হয়েছে 0 1 0 1 0 1
এখানে রিপিট হবে এবং প্রথমে যদি জিরোটাকে আমি সবার সামনে বসাই দিই 0 0 তাহলে কিন্তু আবার আগেরটাই পাওয়া যায় অর্থাৎ 0 0 মানে কি 0 0 1 মানে 1ই সুতরাং যেহেতু আগের বিষয়টা আবার পাওয়া গেল তাহলে এখানে তো নতুন করে কোনো সংখ্যা তৈরি হলো না তাহলে আমাদেরকে কি করা উচিত নতুন সংখ্যা নিয়ে আসতে হবে যেহেতু নতুন সংখ্যা নিয়ে আসা দরকার তাহলে আমাদের কি করা দরকার আমাদেরকে তাহলে পরবর্তী অঙ্কটা বসাই দেখি তাহলে পরবর্তী সংখ্যাটা বসাই দিলে এর সামনে 1 এর সামনে 1 তাহলে এবার কি তৈরি হলো নতুন আলাদা আলাদা দুইটা সংখ্যা তৈরি হলো তাহলে আমরা কি লিখতে পারি যে 1 0 একটা সংখ্যা 1 1 একটা সংখ্যা আবার যেহেতু 1 বসানো শেষ এবার পরবর্তী এখানে তাহলে কত বসাবো এখানে যদি আবার 0 বসাই তাহলে 0 0 বসাইলে আবার 0 1 আসবে তাহলে এটাই চলে আসবে তা আমাদের তো নতুন অঙ্ক গঠন করতে হবে নতুন সংখ্যা গঠন করতে হবে তো যেহেতু নতুন সংখ্যা গঠন করব সুতরাং আমরা কি করব এখানে যে এখানে যে 1 বসাইছিলাম আমরা অর্থাৎ এই 1 বসানোর কাজ শেষ যেহেতু তাহলে এবার কাকে বসাবো এটাকে বসাবো সবার সামনে কার সামনে এই 1 0টাকে এই দুটোর সামনে বসাই দিই তাহলে এবার আরেকবার 1 0 বসানো শেষ তারপরে যে অঙ্কটা বা সংখ্যাটা কত 11 11কে আমি কি করব দুটোর সামনেই বসাই দেব তো এইভাবে হচ্ছে প্রতিটা বাইনারি সংখ্যা গঠিত হচ্ছে অর্থাৎ বাইনারি সংখ্যা 0 মানে হচ্ছে আমরা ডেসিমেলের জন্য 0 জানি 1 মানে হচ্ছে 1ই এখানে 1 0 মানে হচ্ছে ডেসিমেলের ক্ষেত্রে 2 1 1 মানে হচ্ছে 3 তারপর কত পাইলাম 1 0 0 1 0 0 মানে হচ্ছে 4 1 0 1 মানে হচ্ছে 5 1 1 0 মানে হচ্ছে 6 1 1 1 মানে হচ্ছে 7 তাহলে এখানে এভাবে প্রতিটা সংখ্যা গঠিত হচ্ছে এখন যদি বলা হয় যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই 1 এর পরবর্তী সংখ্যা কত হবে তাহলে কত হবে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে 1 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10 1 0 এবং আমরা যদি বলি যে 11 এর পরবর্তী সংখ্যা কত তাহলে 11 এর পরবর্তী সংখ্যা আছে 1 0 0 আবার যদি 1 0 1 এর পরবর্তী সংখ্যার কথা বলা হয় তাহলে কত হবে 1 1 0 এভাবে প্রতিটা সংখ্যা গঠিত হচ্ছে এগুলো হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট যদিও আমরা এই বিষয়গুলো এগুলো এমসিকিউ তো আসে যে যদি বলা হয় যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1 1 এর পরবর্তী সংখ্যা কত পরবর্তী সংখ্যা এটা আমরা আলাদাভাবে বের করা শিখব যখন আমরা শর্টকাট টেকনিক শিখব তখন আমরা ওইভাবে বের করব আপাতত এভাবে মনে রাখো যে সংখ্যাগুলো কিভাবে গঠিত হচ্ছে এরপর আমরা দেখব যে অক্টাল সংখ্যা কিভাবে গঠিত হয় ওই সেম পদ্ধতিতে বা সেম মেথডে হচ্ছে এখানেও সেই সংখ্যাটা গঠিত হবে যেমন অক্টাল সংখ্যাতে তাহলে কতগুলা অক্টাল সংখ্যার জন্য কতগুলো হচ্ছে অঙ্কের প্রয়োজন 0 থেকে 7 পর্যন্ত 0 থেকে 7 পর্যন্ত তাহলে টোটাল হচ্ছে কতটা 0 থেকে 7 পর্যন্ত টোটাল হচ্ছে 8টা তো আমরা যদি এগুলোকে একবার রিপিট করে ফেলি যেমন 0 1 2 3 4 5 6 7 আবার রিপিট করি এভাবে যদি আমরা রিপিট করি এবং এগুলো প্রতিটির প্রথমেরগুলো তো আলাদা আলাদাভাবে যদি চিন্তা করি যে এগুলো আলাদা একটা করে সংখ্যা কিন্তু এগুলোর ক্ষেত্রে যদি আমি আবার এই 0কে বসাই তাহলে কিন্তু এখানে সামনে যদি 0 বসাইতাম তাহলে কিন্তু আবার আগেরগুলাই ফিরে পাইতাম 0 বসাইলে তো আমাদের আর নতুন কোনো সংখ্যা গঠিত হচ্ছে না যেহেতু 0 বসাইলে এখানে নতুন কোনো সংখ্যা গঠিত হচ্ছে না তাই আমরা কি করব যে এখানে 0 না বসায় এর পরবর্তী যে অঙ্ক অর্থাৎ 1 এই 1কে প্রতিটার সামনে বসাই দিব 1 তাহলে 1 বসায় দেওয়ার ফলে দেখো নতুন সব সংখ্যা তৈরি হলো 1 0 1 1 1 2 কিন্তু দেখো এখানে 7 এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 10 অক্টালে আবার যেহেতু 1 বসানো শেষ 1 থেকে 7 পর্যন্ত 1 বসানো শেষ তাহলে এবার কি করব এবার পরবর্তী যে অঙ্কটা 2 ছিল তাহলে 2 বসায় দেব প্রতিটার সামনে এভাবে হচ্ছে প্রতিটা অঙ্ক গঠিত হচ্ছে তাহলে দেখো তো এখানে 17 1 0 এখানে হচ্ছে 1 17 এর পরবর্তী সংখ্যা কত 20 অর্থাৎ অক্টাল নাম্বার সিস্টেমে যদি বলা হয় যে প্রশ্নের মধ্যে যদি বলা হয় যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 17 এর পরবর্তী সংখ্যা কত
তাহলে কত হবে 20 হবে। এবং এগুলো আমরা আলাদাভাবেও বের করতে পারি। যেহেতু আমরা আলাদাভাবে বের করব তাহলে এখানে আর এভাবে শিখলাম না, এখানে জাস্ট দেখলাম যে আসলে কিভাবে সংখ্যাগুলো গঠিত হচ্ছে। তো প্রতিটা সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলো এভাবেই গঠিত হয়। এরপর যদি আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আসি তাহলে সেম কাজটা হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও হবে। হেক্সাডেসিমেলে যেহেতু 0 থেকে শুরু করে f পর্যন্ত, অর্থাৎ টোটাল কতটা অঙ্ক আছে 16টা। এই যে এই হেক্সাডেসিমেলের বেস যেহেতু 16, তার মানে এখানে টোটাল কতটা অঙ্ক আছে 16টা আছে 0 থেকে f পর্যন্ত। এবার যদি আমরা এগুলোকে রিপিট করি বারবার, তাহলে আমরা দেখতে পাবো যে এই 0 যদি বসাই, ধরো যে প্রথমবার রিপিটের ক্ষেত্রে আমি 0 বসাইলাম, সবগুলোর সামনে যদি 0 বসাইতাম তাহলে কি পাইতাম, আবার আগেরটাই পাইতাম। কিন্তু আমরা কি করব, 0 বসানো যাবে না। তাহলে কি করব, 0 যেহেতু বসাবো না, তাহলে 1 যদি বসাই তাহলে আবার নতুন সংখ্যা গঠিত হবে। তাহলে 1 1 1 এভাবে প্রতিটার সামনে আমরা কি করব, 1 1 1 1 এভাবে প্রতিটার সামনে আমরা 1 বসাবো। এবার 1 বসানো শেষ, তার পরবর্তী যে অঙ্ক সেটা হচ্ছে 2। তাহলে 2 এবার প্রতিটার সামনে আবার বসাই 2। এভাবে বসাইতে বসাইতে আমরা সবগুলোর সামনে 2 বসাবো। 2a 2b 2c। এবার যেহেতু 2 বসানো শেষ, এবার কত বসাবো, 3 বসাবো। তাহলে সবগুলোর সামনে এবার 3 বসাবো। এভাবে হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যা এভাবে গঠিত হয়। অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতিতে যেভাবে প্রতিটা সংখ্যা গঠিত হয়, ঠিক এখানেও ওই আমরা যদি ডেসিমেলের কথা চিন্তা করি তাহলে ডেসিমেলে যেভাবে গঠিত হচ্ছে প্রতিটা সংখ্যা পদ্ধতিতে, যত বেজের সংখ্যা পদ্ধতি বলুক সেটা ঠিক একইভাবেই গঠিত হবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে প্রশ্নের মধ্যে আসতে পারে যে এফ এর হেক্সাডেসিমেলে এফ এর পরবর্তী সংখ্যা কত। তাহলে এফ এর পরবর্তী সংখ্যা কত, দেখো তো এখানে এফ আছে, তারপরের সংখ্যাটা হচ্ছে 10। আবার যদি বলা যায় 1f এর পরবর্তী সংখ্যা কত, তাহলে কত হবে 20। আবার যদি বলা যায় 2f এর পরবর্তী সংখ্যা কত, তার মানে বুঝতে হবে 30। f এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10, 1f এর পরবর্তী সংখ্যা হচ্ছে 20, 2f এর পরবর্তী সংখ্যা হচ্ছে 30। তাহলে 3f এর পরবর্তী সংখ্যা কত হবে, 40 হবে। এভাবে চলতে থাকবে। একটা সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আমরা কিভাবে নির্ণয় করব। যেমন প্রতিটা সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আসলে কি হয়। যেমন আমরা যদি ডেসিমেল কোনো সংখ্যা দিয়েই শুরু করি, ধরা যাক ডেসিমেল একটি সংখ্যা হচ্ছে 4296। এটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা, তাহলে এটার বেস যেহেতু 10, তাহলে আমরা এটাকে এভাবে প্রকাশ করি। তা 4296 এখানে 6 এর স্থানীয় মান হচ্ছে, অর্থাৎ 6 এর এই জায়গায় কত গুণ আছে, এখানে 1 গুণ আছে, তাহলে 1 ইন্টু 6। এই জায়গায় কত গুণ আছে, 9 এর এই জায়গায়, তাহলে 9 এখানে হচ্ছে 9 এর এই জায়গায় যেহেতু দশকের জায়গা, তো আমরা যদি এটা এখানে দেখি যে এটা কত জায়গা, দশক। ছোটবেলায় আমরা করতাম যে এটা একক, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, হাজার, এভাবে চলতে থাকে। তাহলে এককের জায়গায় 1 গুণ থাকে, দশকের জায়গায় 10 গুণ, শতকের জায়গায় 100 গুণ, হাজারের জায়গায় 400 গুণ। তাহলে এখানে 9 এর জায়গায় কত গুণ থাকবে, 10 গুণ আছে। তারপর এই 2 এর জায়গায় কত গুণ আছে, 100 গুণ আছে, কারণ এটা শতকের জায়গায়, 100 ইন্টু 2। এই 4 এর জায়গায় কত গুণ আছে, 1000 গুণ আছে, 1000 ইন্টু 4। তো এই জিনিসগুলোকে যদি আমি এখন যোগফল আকারে লিখি, যোগ করি, এইভাবে এই অবস্থাতেই যদি যোগ করি, তাহলে কিভাবে লেখা যাবে, তাহলে লেখা যাবে যে 1 ইন্টু 6, তারপরে এটার সাথে 10 গুণ আছে যেহেতু, তাহলে 10 ইন্টু 9, তারপর 2 এর সাথে 100 গুণ ছিল, তাহলে 2 ইন্টু 100, তারপরে 1000 এর সাথে 4 গুণ ছিল, প্লাস 1000 ইন্টু 4। এখন এই পুরো জিনিসটাকে যদি আমি কোনো বেজের সাহায্যে প্রকাশ করি, আগে ছোটবেলায় আমরা এইভাবে গুণ করে হিসাব করে তারপর যোগ করতাম, কিন্তু এখন যেহেতু আমরা অনেক বড় হয়েছি, এখন তো আর আমাদেরকে এত শর্টকাট টেকনিক অবলম্বন করলে হবে না, আমাদেরকে বুঝতে হবে এখন সব বিষয়। যেহেতু এই নাম্বার সিস্টেমের যেহেতু ডেসিমেলের এটা হিসাব করতেছি আমরা, ডেসিমেলের বেস হচ্ছে 10, তাহলে আমরা চিন্তা করব যে
10 দিয়ে কোনো কিছু বানানো যায় কিনা। যেমন এখানে 1 কে যদি আমি 10 দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদেরকে কি লিখতে হবে বলো তো? অবশ্যই 1 মানে হচ্ছে কোনো সংখ্যার উপর 0 যদি দেই তাহলে সেটা 1 হয়। সেটা আমি যার উপরে 0 দিই, n এর উপর 0 মানেই কত? 1। সেটা যে কোনো সংখ্যার ক্ষেত্রে যদি 0 হয় তার পাওয়ার, এটাকে কি বলা হয়? পাওয়ার। আর এটাকে কি বলা হয়? বেস। এগুলো হচ্ছে সূচকের নিয়ম। সূচক। তাহলে সূচকের নিয়ম অনুসারে যদি পাওয়ার হিসেবে কোনো সংখ্যার উপর 0 থাকে তার মানটা হয় 1। তাহলে আমরা এখানে যেহেতু 1 কে প্রকাশ করব 10 বেজের মাধ্যমে, তাহলে বেস অবশ্যই 10 রাখতে হবে। তাহলে এটাকেও আমি 10 বেজের মাধ্যমে প্রকাশ করতে, বেস 10 এই রাখলাম। এটাকেও অবশ্যই 10 বেজের মাধ্যমে প্রকাশ করতে হবে, তাহলে 10 বেজে রাখলাম। এটাকেও 10 বেজের মাধ্যমে প্রকাশ করতে হবে যেহেতু আমরা কি করব? এখানে অবশ্যই সবগুলো 10 রাখার চেষ্টা করব, মানে চেষ্টা করব বলতে চেষ্টা করতেই হবে, এখানে 10 রাখতেই হবে। তাহলে এখন 1 বানাইতে গেলে কি করতে হবে? কোনো কিছুর উপর 0, অর্থাৎ 10 এর উপর 0 দিলে 1 হবে। আবার এখানে 10 আছে, টোটাল আমাকে 10 বানাইতে হবে। তাহলে 10 এর উপর যদি আমি 1 দেই তার মানে কয়টা 10 গুণ আছে এখানে? একটা 10 গুণ আছে। তাহলে একটা মানে 10। আবার এখানে 100 বানাইতে হবে। 100 মানে কয়টা 10 গুণ থাকতে হয় বলো তো? 100 মানে হচ্ছে 10 × 10। তাহলে এটার দ্বারা আমরা কি বুঝি? 10 এর উপর স্কয়ার লেখা যায়। তাই এই জন্য আমরা এখানে কি দেব? স্কয়ার দেব। আবার 1000 মানে কয়টা 10 গুণ করলে 1000 হয় বলো তো? 10 এর উপর 3 মানে 10 × 10 × 10। তাহলে এটা দেখো এই তিনটা গুণ করে কিন্তু 1000 হবে। সুতরাং আমরা এখন আর এই 1, 10, 100, 1000 এভাবে না লিখে আমরা কি লিখব? 10 to the power 0, 10 to the power 1, 10 to the power 2, 10 to the power 3। আমরা কি বুঝতে পারছি যে এখন এককের স্থানীয় মান কত ডেসিমেলে? 10 to the power 1। দশক বলতে আমরা কত বুঝবো? এটা হচ্ছে দশক। তারপর শতক বলতে আমরা কত বুঝবো? 10 to the power 2। তাহলে আমরা বুঝতে পারলাম যে একক মানে হচ্ছে এখন 10 to the power 1, দশক মানে হচ্ছে 10 to the power 2, শতক মানে হচ্ছে 10 to the power 3, এভাবে সরি 1000 মানে হচ্ছে 10 to the power 3। তাহলে একক বলতে আমরা কত বুঝবো? 10 to the power 0। দশক বলতে কত বুঝবো? 10 to the power 1। শতক বলতে কত বুঝবো? 10 to the power 2। এইভাবে আমরা যদি চিন্তা করি তাহলে দেখো আমরা কিভাবে লিখতে পারি এই সংখ্যাগুলোকে। আচ্ছা, এখন এই সংখ্যাটাকে আমরা যদি এখন বেজের উপর পাওয়ার আকারে লিখতে চাই তাহলে কি করতে হবে দেখো তো? আমরা এই দিক থেকে চিন্তা করব। তাহলে এই দিকে হচ্ছে 6 আছে, তাহলে তার সাথে অবশ্যই 10 to the power এর জায়গার স্থানীয় মান কত? 10 to the power 0। এখানে 9 আছে, তার মানে এখানে 9 তো আছেই, এই জায়গার স্থানীয় মান কত? আচ্ছা, আমরা স্থানীয় মানগুলো যদি একটু এখানে লিখি, যেমন এটার স্থানীয় মান হচ্ছে 10 to the power 0, এটার স্থানীয় মান হচ্ছে 10 to the power 1, এটার স্থানীয় মান হচ্ছে 10 to the power 2, এটার স্থানীয় মান হচ্ছে 10 to the power 3। তাহলে স্থানীয় মান দ্বারা গুণ অবস্থায় রাখবো আমরা। তাহলে এখানে 9 আছে, 9 এর সাথে স্থানীয় মান হিসেবে আছে 10 to the power 1, এটা 2 আছে, তাহলে 2 এর সাথে স্থানীয় মান হিসেবে 10 to the power 2, এখানে 4 আছে, 4 এর স্থানীয় মান হিসেবে 4 × 10 to the power 3। তাহলে এগুলো এখন যদি যোগ করি তাহলে আমরা পুনরায় ডেসিমেল সংখ্যা পাবো। তাহলে এটার দ্বারা আমরা কি বুঝলাম? যে কোনো সংখ্যা পদ্ধতিতে তাদের স্থানীয় মান দ্বারা যদি আমি গুণ করি অঙ্কগুলোকে স্থানীয় মান দ্বারা গুণ করলে সবসময় অঙ্কগুলোকে স্থানীয় মান দ্বারা গুণ করলে, তাহলে গুণ করে যোগ করলে কি পাওয়া যাবে? সবসময় ডেসিমেল হবে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে যদি অঙ্কগুলোকে যে কোনো সংখ্যা পদ্ধতি, সেটা যে কোনো পদ্ধতি হোক, তার স্থানীয় মান দ্বারা, ওই সংখ্যা পদ্ধতির স্থানীয় মান যা হবে সেটা দ্বারা যদি গুণ করে যোগ করি প্রতিটা অঙ্ক, তাহলে সেটা অবশ্যই ডেসিমেলে আসবে।
তাহলে আমরা যখন নাম্বার সিস্টেমের কনভার্সন শিখব, অর্থাৎ একটা নাম্বার সিস্টেম থেকে অপর নাম্বার সিস্টেমে রূপান্তর করা শিখব, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা আসলে কত গুরুত্বপূর্ণ। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা তো শুধুমাত্র দশমিকের ক্ষেত্রেই গেল। স্থানীয় মান আমরা কত পাইলাম? আমরা সবসময় বেজের উপর পাওয়ার দিয়ে স্থানীয় মানগুলো মনে রাখার চেষ্টা করবো। তো দশমিকের বেজ যেহেতু 10, তাহলে স্থানীয় মান হিসেবে আমরা এককের ঘরে কত পাবো? 10⁻0, দশকের ঘরে কত পাবো? 10⁻1, শতকের ঘরে 10⁻2, এভাবে পাবো। কিন্তু যদি সেটা বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বলা হয়, তাহলে সেক্ষেত্রে কি স্থানীয় মানটা সেম হবে? হবে না অবশ্যই। কেন হবে না? কারণ মনে করলাম যে 1010, এটা একটা বাইনারি সংখ্যা। তাহলে বাইনারির ক্ষেত্রে আমরা যেমন ডেসিমেলের ক্ষেত্রে দেখলাম যে 10⁻0, 10⁻1 এভাবে গুণ থাকে তার স্থানীয় মান। অর্থাৎ কত গুণ করে এখানে বাড়ছে বলো তো? 10⁻0 মানে হচ্ছে 1, 10⁻1 মানে হচ্ছে 10, 10⁻2 মানে হচ্ছে 100, 10⁻3 মানে হচ্ছে 1000, মানে 1000। তো বলো তো একটার সাথে আরেকটা কত গুণ করে বাড়লো? 10 গুণ করে বাড়তেছে। এটার সাথে এটা 10 গুণ, 10-এর সাথে 10 গুণ করলে 100, আবার এটার সাথে 10 গুণ করলে 1000। তার মানে প্রতি ক্ষেত্রে দেখো তো 10 গুণ করে বাড়তেছে না? তো কোনো একটা নাম্বার সিস্টেমের বেজ যত হবে, এটা তো 10 বেস 10 বেজেস ছিল, বেজ যত হবে এখানেও তার স্থানীয় মানগুলো তত গুণ করে বাড়বে। তো এই নাম্বার সিস্টেমে যেহেতু আমি যদি বাইনারির ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এখানে এটার বেস কত? 2। তাহলে এখানে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে তাহলে প্রথম অর্থাৎ সর্ব ডান দিকের অঙ্কটার স্থানীয় মান হচ্ছে সবসময় 1 হয় যে কোনো নাম্বার সিস্টেমে। তাহলে পরের স্থানীয় মানটা কত হবে? এটার সাথে কত গুণ হবে? 2 গুণ হবে। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2, তার মানে এখানকার স্থানীয় মান হবে 2। তাহলে পরের স্থানীয় মানটা কত হবে? এই 2 এর সাথে আবার 2 গুণ হবে, তাহলে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, তাহলে এখানকার স্থানীয় মান হচ্ছে 4। এই তারপরের স্থানীয় মানটা কত হবে? এই 4 এর সাথে আবার 2 গুণ করতে হবে, যেহেতু প্রতিবারই 2 গুণ করে পারবে, তাহলে 8 হবে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাইলাম? যে এটার স্থানীয় মান হিসেবে 1, এটার স্থানীয় মান হচ্ছে 2, এটার স্থানীয় মান হচ্ছে 4, এটার স্থানীয় মান হচ্ছে 8। এবং যে জিনিসটাই আমরা যখন নাম্বার সিস্টেম কনভার্সন করব, এটা শর্টকাট হিসেবে ব্যবহার করব। এই জিনিসটাকে আমরা শর্টকাট হিসেবে ব্যবহার করব। এবং এটা কেন আসতেছে সেটা তো বুঝতে পারছো। এটা কি? এগুলো হচ্ছে তাদের স্থানীয় মান, এবং এগুলোকেও আমরা কি দ্বারা প্রকাশ করি? তাদের বেজের উপর পাওয়ার দ্বারা যদি প্রকাশ করতে চাই, তাহলে 1কে বেজের উপর পাওয়ার দ্বারা প্রকাশ করতে গেলে কি করতে হবে? তাহলে 2, এদের বেস হচ্ছে 2, তাহলে 2⁻0 এর মানে হচ্ছে 1। তাহলে এগুলো সবকে 2 বেজের মাধ্যমে আনতে হবে, কারণ এগুলো তো সব বাইনারি। এখন বলো তো 2 বানাইতে গেলে কি করতে হবে? এখানে 1 দিতে হবে পাওয়ার হিসেবে। এখানে 4 মানে কি? 2 এর উপর স্কোয়ার। 8 মানে কত? 2 এর উপর 3। অর্থাৎ এটা দ্বারা কি বুঝলে বলো তো? এই যে এখানে যে 0 আছে, আমি যদি সংখ্যাটাকে আরেকবার লিখি 1 0 1 0, এই 0-র জায়গায় কত গুণ আছে? তাহলে আমি এখানে লিখতে পারি 0 ইন্টু 2⁻0 গুণ আছে, কারণ এটার স্থানীয় মান হচ্ছে 2 এর উপর 0, এটার স্থানীয় মান হচ্ছে 2 এর উপর 1, এটার স্থানীয় মান হচ্ছে 2 এর উপর 2, এটার স্থানীয় মান হচ্ছে 2 এর উপর 3। তাহলে বলো তো এটার সাথে কত গুণ আছে? এটার স্থানের ভ্যালু কত? 2 এর উপর 1, তাহলে এটা 1 ইন্টু 2⁻1। এটার স্থানীয় ভ্যালু হচ্ছে 2 এর উপর স্কোয়ার, তাহলে 0 ইন্টু 2 এর উপর স্কোয়ার। এটার স্থানের ভ্যালু হচ্ছে 2 এর উপর 3 ইন্টু 1। তাহলে যদি এরকম করে আমি গুণ করে আবার যোগ করি প্রতিটা, তাহলে কিন্তু আবার আমি ডেসিমেল পাবো, যেটা আমি একটু আগেই বলেছি। কারণ প্রতিটা এরকম যতটা কোন বেজের নাম্বার সিস্টেম হয় হোক, যদি তার স্থানীয় মান দ্বারা গুণ করে প্রতিটা অঙ্ককে গুণ করে যোগ করা যায়, তাহলে সেটা সবসময় ডেসিমেল হয়। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ডেসিমেলের স্থানীয় মানগুলো কত কত হয়। একটু মনে রাখার চেষ্টা করবে যে ডেসিমেলের স্থানীয় মানগুলো কত কত হবে? 10 গুণ করে বাড়বে। তাহলে প্রথমটা কত হবে? যেহেতু 1 হবে, তাহলে পরেরটা হবে 10, তারপরে শতকের ঘরে হবে 100, এভাবে 10 গুণ করে বাড়বে। কিন্তু বাইনারির ক্ষেত্রে কি একই হবে? অবশ্যই আলাদা হবে। কত হবে? এখানে 2 গুণ করে বাড়বে। তাহলে অক্টালের ক্ষেত্রে বুঝতেই পারতেছো, অক্টাল তাদের বেস যেহেতু 8, তাহলে কত গুণ করে বাড়বে স্থানীয় মান? তাহলে আমরা যদি একটু স্থানীয় মানগুলোর দিকে তাকাই, তাহলে ডেসিমেলের স্থানীয় মানগুলো কেমন হয়? ডেসিমেল, এটার স্থানীয় মান হচ্ছে 10⁻0, 10⁻1, 10⁻2, 10⁻3, 10⁻4, এইভাবে চলতে থাকে। আবার যদি বাইনারির দিকে তাকাই,
তাহলে এদের স্থানীয় মান কেমন পাইলাম? 2 এর উপর 0, 2 এর উপর 1, 2 এর উপর 2, 2 এর উপর 3, 2 এর উপর 4। তাহলে দেখো তো এগুলো বেস দিয়ে সবগুলো প্রকাশ করা না, যেহেতু ডেসিমেলের বেস হচ্ছে 10, বাইনারির বেস হচ্ছে 2, এগুলো বেস দিয়ে তো প্রকাশ করছি। তাহলে অক্টাল সেই হিসেবে কি হবে? অক্টালের বুঝতেই পারতেছো যে এদের বেস অবশ্যই 8, অক্টালের বেস যেহেতু 8, সবগুলো 8 তো থাকবেই। তাহলে এগুলোর উপর পাওয়ার কত? 0, 1, 2, 3, 4, এগুলো কিন্তু স্থানীয় মান। অক্টালের স্থানীয় মান 8, 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1। আবার হেক্সার ক্ষেত্রে কেমন হবে? হেক্সা ডেসিমেল যেহেতু 16, এদের বেস 16, তাহলে 16 বেস তো 16 হিসেবে থাকবেই। শুধুমাত্র এদের পাওয়ার হিসেবে তাহলে কি হবে? 0, 1, 2, 3, 4, এগুলোকেই বলা হয় হেক্সার স্থানীয় মান। তাহলে এগুলো হচ্ছে ডেসিমেলের স্থানীয় মান, এগুলো বাইনারির স্থানীয় মান, এগুলো হচ্ছে অক্টালের স্থানীয় মান, এবং এগুলো হচ্ছে হেক্সাডেসিমেলের স্থানীয় মান। যদি আমরা স্থানীয় মান বুঝে থাকি তাহলে সব নাম্বার, যে কোনো নাম্বার সিস্টেম থেকে, যে কোনো নাম্বার সিস্টেম যে কোনো নাম্বার সিস্টেম থেকে যদি ডেসিমেলে আসি বা ডেসিমেলে আসতে চাই, তাহলে কি করতে হবে? ওই নাম্বার সিস্টেমের যে কোনো, যদি ডেসিমেলে আসতে চাই তাহলে তার স্থানীয় মান দ্বারা গুণ করলেই সেটা ডেসিমেল হয়ে যায়। তাহলে এখানে বুঝতেই পারলাম যে কোন নাম্বারের স্থানীয় মান কত। যেমন বাইনারির জন্য 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এগুলো দিয়ে যদি গুণ করে যোগ করি তাহলে সেটা অবশ্যই ডেসিমেল হবে। তারপর অক্টাল নাম্বার সিস্টেমকে যদি তার স্থানীয় মান দ্বারা গুণ করে যোগ করি সেটা অবশ্যই ডেসিমেল হবে। হেক্সাকে যদি তার স্থানীয় মান দ্বারা গুণ করে যোগ করি সেটা অবশ্যই ডেসিমেল আসবে। এটা সহজভাবে আমরা করতে পারি, এগুলো আর সূত্র মনে রাখার কোনো প্রয়োজন নাই।